আকাশের বিরাট চাঁদটাও যেন এই অঞ্চলের অসহায় অন্ধকার দূর করতে পারছে না। কেউ যেন সন্ধ্যা থেকে এক টানা একটা বিরক্তিকর কালো পর্দা বিছিয়ে রেখেছে এখানে। শহরের কোলাহল থেকে একেবারেই অন্যরকম একটা পরিবেশ। এরকমটা মিলির খুব পছন্দ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে কেন জানি এই নৈঃশব্দ ঠিক সহজভাবে নিতে পারছে না সে। একটা কারণ হতে পারে, তা হচ্ছে জনমানবহীনতা। আশেপাশের বুনো অন্ধকারে এই কাঠের বাড়িটা ছাড়া আর কিছুই নেই। তিন দিকেই ঘন জঙ্গল, আর একদিকে গাছপালা কিছুটা পাতলা হয়ে গেছে, আর সেখান দিয়েই ছোট্ট এক ফালি রাস্তাটা মাইল খানিক দূরে থাকা সভ্য জগতের সাথে তাদের একমাত্র যোগাযোগের চিহ্ন হিসেবে জেগে আছে। কাঠের বাংলো টাইপের বাড়িটার দোতলার বারান্দা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তাতে অবশ্য বিশেষ লাভ হচ্ছে না। যতদূর চোখ যায় কালো গাছেরা দাঁড়িয়ে আছে সার বেঁধে। কোথা থেকে ভেসে আসছে অন্তহীন ঝিঝি সঙ্গীত, সাথে বনভূমির আটকে পড়া গম্ভীর বাতাস চিরে মাঝে মাঝে দু একটা টুকরো অচেনা বন্য ডাক ভেসে আসছে, ভেঙে দিচ্ছে এক টানা আধারের নিস্তব্ধতা। সেসব শুনতে শুনতে গাছদের মাথায় মাথায় নেমে আসা জমাট অন্ধকারের দিকে তাকিয়ে অবচেতনেই কোনো এক অদ্ভুত আশঙ্কায় কেঁপে ওঠে মিলি। তার মনে হয় অন্ধকারেরও বোধহয় জীবন আছে। কেউ যেন সরু চোখে লক্ষ্য করছে ওকে, যে কোনো মুহূর্তে ভেসে এসে অতর্কিতে চেপে ধরবে ওর গলা। ভাবতে ভাবতে দূরে কিছু একটা যেন সত্যি নড়ে উঠল। অন্ধকারে কোনো কিছু দেখার উপায় নেই, তবু মিলে কিছুটা সরে এসে দুরু দুরু বুকে আরো ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো। কি দেখছো? ও মা, তুমি একটু শব্দ করে আসতে পারো না? এরকম নিঃশব্দে পেছন থেকে কেউ কথা বলে? ভয় পেয়ে গিয়েছিলে নাকি? চমকে যাওয়া বলেও একটা ব্যাপার আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, সরি। বুঝলাম, সরি। তো কেমন লাগছে নতুন জায়গায়? জায়গাটা ভালোই, নিরিবিলি, তবে একটু বেশি নির্জন। তোমার? আমার একটু অসুবিধা লাগছে না। চারদিকে বন জঙ্গল, মনে হচ্ছে আদিম যুগে চলে এসেছি। তাই নাকি? তাহলে তো ভালোই হতো। ভালো? মাথা খারাপ তোমার? মাথা খারাপের কি হলো? তোমার কি ধারণা আগের দিনের মানুষেরা খুব অসুখী ছিল? তারা সবসময় কান্নাকাটি করতো ইন্টারনেট কানেকশন নেই কেন, মোবাইলের নেটওয়ার্ক নেই কেন, তাই না? না, একেবারে তা বলছি না। কিন্তু কিছুটা বলছো। শোনো, তোমাদের এই সভ্যতা নামক অসভ্যতা মানুষকে কতটুকু এগিয়ে নিতে পেরেছে সেটা সময় বলবে। আমার ধারণা খুব একটা পারিনি। তুমি জানো আফ্রিকাতে ঠিক এই মুহূর্তে কয়টা শিশু না খেতে পেয়ে মারা গেল, যেখানে মাত্র 8 জন লোকের হাতে পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি সম্পদ আটকে আছে। সেটা ঠিক আছে, কিন্তু অসভ্য জঙ্গলিদের চেয়ে অনেক উন্নত আমরা, তাই তো? হ্যাঁ, এটা ঠিক বলেছো। আর এজন্যই জাস্ট আঙ্গুলের একটা চাপে লাখ লাখ মানুষকে মুহূর্তের মাঝে পারমাণবিক বোমা ফেলে মেরে ফেলতে পারি আমরা। ধর্মের নামে জয়ধ্বনি দিয়ে হাজার হাজার মানুষকে জবাই করতে পারি আমরা। আরে বাবা, আমার উপরে মেজাজ দেখাচ্ছ কেন? আমি কি করেছি? এমন সুন্দর একটা জায়গায় এসে তুমি শুরু করেছিলে। আচ্ছা, মানলাম আমি শুরু করেছিলাম। এবার এসব বাদ দিয়ে চলো একটু রোমান্টিক কথাবার্তা বলি। আচ্ছা বলো শুনি। তোমাকে না ভীষণ সুন্দর লাগছে। সেই এক পুরনো কথা। বিয়ের পর থেকে এই কথাটা তুমি কমপক্ষে 1000 বার বলে ফেলেছো। ভালো করেছি, আরো 1000 বার বলবো। আমি কিন্তু বলিনি শুনতে পুরনো লাগছে। আর এই জন্যেই তো বারবার বলি। হয়েছে, আর রোমান্টিক হতে পারবো না। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। খাবার কি ব্যবস্থা? ময়নার মাই সব করবে বলেছে। চলো ডেকে খাবার দিতে বলি। এই মহিলার চলাফেরা না একটু কেমন যেন রহস্যময়। জঙ্গলের মাঝে এত বড় একটা বাড়িতে একা একা থাকে। পাগল বা জঙ্গলি না হলে কি? আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, চলো চলো খেতে যাওয়া যাক। ময়নার মা, যাকে কিনা এই বাংলোর কেয়ারটেকার বলা যায়, আসলে কিছুটা অদ্ভুত ধরনের মহিলা। সকালে ওরা আসার পর থেকে তেমন একটা কথাই বলেনি। মিলি অনেক কিছু জিজ্ঞেস করার পর উত্তর দিয়েছে, তা অল্প কথায়। ময়নার মা এই বাড়িতেই থাকে। আজ তো একটা জঙ্গলের মাঝে এত বড় একটা বাড়িতে থাকতে ভয় লাগে না, সেটা জিজ্ঞেস করতে নিঃশব্দে তাকিয়েছিল, শুধু কিছু বলেনি। ঢাকা থেকে শুভকে বলা হয়েছিল একজন কেয়ারটেকার আছে বাংলোয়।
কিন্তু সে যে একজন মহিলা এটা জানা ছিল না। তাই জঙ্গলের মাঝে একজন মধ্যবয়স্ক মহিলাকে একা একটা বাড়িতে রেখে ওরা দুজনে কিছুটা অবাক হয়েছিল। গাজীপুরের কাছে মধুপুর গড়ের প্রায় মাঝামাঝি একটা বাংলোয় উঠেছে ওরা। এখানে একটা গবেষণার কাজে এসেছে শুভ, সাথে স্ত্রী মিলি আর 3 বছরের পিচ্চি নেহাল। শুভ ভেবেছিল জঙ্গল হলেও খুব একটা সমস্যা হবে না, তাছাড়া ওর অভ্যেস আছে। কিন্তু এরকম নির্জন লোকালয় থেকে এতটা দূরে বেশ অস্বস্তি লাগছিল ওর। তার উপর এমন অদ্ভুত একটা মহিলা কেয়ারটেকার। ময়নার মাঝে সত্যি অদ্ভুত ধরনের মহিলা, তা ওরা আবার টের পেল খেতে এসে। নিচের তলায় খাবার ঘর, সেখানে এসে দেখলো টেবিলে খাবার সাজানো, কিন্তু আশেপাশে কোথাও মহিলাকে দেখা যাচ্ছে না। খাবার সাজিয়ে ওদেরকে ডাকার প্রয়োজনও মনে করেনি। দেখেছো, তোমার ময়নার মার কাজ দেখেছো? টেবিলে খাবার দিয়েছে অথচ একবারও ডাকেনি। তাকেও তো কোথাও দেখছি না। কোথায় গেল মহিলা? ময়নার মা, ময়নার মা। আচ্ছা বাদ দাও, চলো আগে খেয়ে নেওয়া যাক, তারপর পাওয়া যাবে। নেহাল কি ঘুমিয়েছে? একেবারে, কার ছেলে দেখতে হবে না? সারা পথ তুমি ঘুমিয়েছো, এখন তোমার ছেলে ঘুমাচ্ছে। তোমার খুব হিংসে হচ্ছে তাই না? অনেক। নতুন কোথাও এলে আমার একটু ঘুম আসতে চায় না। আচ্ছা, তোমার এখানে কাজ কয়দিনের? তা পুরোপুরি শিওর না, কিছু স্যাম্পল টেস্ট করতে হবে। রিপোর্টগুলো ঢাকার অফিসে পাঠাবো, তারপর ওরা যা বলে। তবে যাই বলো, রান্না কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। অদ্ভুত মহিলা যে অদ্ভুত কিছু রান্না করেনি, এটাই অনেক। ধুর, তোমার শুধু বাজে কথা। আচ্ছা শোনো, কালকে থেকে তো কাজে লেগে পড়তে হবে। একা একা তোমার ভয় করবে না তো আবার এখানে? কোথায় যাবে? কাছেই, জঙ্গলে আরো ভেতরের দিকে। কিছু সয়েল এক্সপেরিমেন্ট করতে হবে, স্যাম্পল আনতে হবে, এই আর কি। না, ভয় করবে কেন? নেহাল আছে, তাছাড়া ময়নার মা তো আছেই। এই জন্যই তো জিজ্ঞেস করলাম, একা থাকলে তো আর ভয়ের কিছু ছিল না। ধুর, শুধু বাজে কথা। খাও তো এখন। ওরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ অপেক্ষা করেও ময়নার মায়ের দেখা পেল না। নিজের ঘরেও নেই সে, কোথায় যে গেল। শেষমেশ নিজেদের ঘরে চলে এলো ওরা। ভীষণ ক্লান্ত দুজনেই। সারাদিনের ধকল শেষে ক্লান্ত দেহটা বিশ্রাম চায়। মুখে কিছু বলতেও পারছে না। নেহাল বিছানার মাঝ বরাবর ঘুমোচ্ছিল আগের মতোই। ছেলেটা দেখতেও হয়েছে বাপের মতো। তাকে মাঝখানে রেখে ওরা দুজন দুপাশে শুয়ে পড়ল। শুভ তো শুয়ে নাক ডাকতে শুরু করলো। চুপচাপ শুয়ে থাকা ছাড়া মিলি আর কিছু করার কথাই ভাবতে পারল না। চারদিকে ঘন হয়ে রাত নেমেছে। সে রাত জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ঘরে। জঙ্গল বলেই হয়তো সেই সাথে ভেসে আসছে নানা পদের শব্দ। মিলির মনে হলো সব মিলে যেন শলা পরামর্শ করছে, কিছু একটা বলতে চায়, হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু। শুভ, আই শুভ, কি আজব, ঘুমিয়ে পড়েছো নাকি? না, ঘুমাইনি। বলো। ঘুমাওনি? তাহলে এতবার ডাকলাম, কথা বলছিলে না কেন? শুনতে না দারুণ লাগছিল। উফ, এটা কোনো কথা? না, এটা একটা ঘটনা। বলো। ঘুম আসছে না আমার। চারদিকে কিরকম শব্দ। আহা, জঙ্গল ওরকম হয়। সেটা আমিও জানি, কিন্তু তবুও। আচ্ছা, তোমার এখানে কাজটা কি? ভয় তাড়ানোর জন্য এখন এগুলি জানতে যাচ্ছ, তাই না? আরে না, বলো না। আচ্ছা শোনো তাহলে। আমরা আসলে এখানে একটা নতুন প্রজাতির ঘাস উৎপাদন করতে যাচ্ছি। মধুপুর গড়ের মাটি কিছুটা অনুর্বর আর অ্যাসিড আছে এই মাটিটাতে। এই মাটি ওই ঘাস উৎপাদনের জন্য সবচেয়ে অনুকূল। যদিও এখন পর্যন্ত সবকিছু কাগজে কলমে, আমার একটা রিসার্চ পেপার আছে এই নিয়ে, তাই প্র্যাকটিক্যাল ব্যাপার ট্যাপার যাচাই করার জন্য আমাকে পাঠিয়ে দিল এখানে। ঘাস? ঘাস দিয়ে কি হবে? গরুকে খাওয়ানোর জন্য? আরে না, এই ঘাস দিয়ে উন্নত মানের সার বানানো যায়, যা দিয়ে ফসল উৎপাদন প্রায় দ্বিগুণ করা সম্ভব। কিন্তু এখানে তোমার এই ঘোড়ার ঘাস কাটবে কে? এদিকটাতে তো মানুষজনই নেই, সবচেয়ে কাছের লোকালয় অনেক দূরে। এখানে রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে
আলাদা করে লোক রাখা হবে, কারখানা হবে, সেখানে অনেক মানুষ কাজ করবে। একটা খাদ্য বিপ্লবও ঘটে যেতে পারে অদূর ভবিষ্যতে। কিন্তু সত্যি যদি তোমার রিসার্চ ফলে যায়, বিশাল কাণ্ড ঘটে যাবে। কি হুম, এই আবার ঘুমিয়ে পড়লে নাকি? নেহালের দিকে ফিরল মিলি। চেহারাটা শুধু না, ছেলের ঘুমানোর ভঙ্গিটাও বাবার মতো। নেহালের মাথায় হাত বোলাতে বোলাতে আর অদ্ভুত সব শব্দ শুনতে শুনতে কখন যে চোখের পাতা ভারী হয়ে এসেছিল সে নিজেই জানে না। যখন চোখ মেলল, মিলি বুঝতে পারল না সে ঠিক কতক্ষণ ঘুমিয়েছে। মাথার পাশে মোবাইলটা হাতে নিয়ে সময় দেখল। মাঝরাত। ওর কখনো এমন হয় না, এক টানা ঘুম হয়। কিন্তু এখন কিসের জন্য ঘুম ভাঙলো বোঝার চেষ্টা করলো, লাভ হলো না। বাইরের জঙ্গলের আওয়াজও বিদায় নিয়েছে নিজের মতো করে। সেখানে এখন গাঢ় নীরবতা। রাতের আঠালো অন্ধকারে বাতাস আর গাছের পাতাদের নিচু স্বরে ফিসফিস শব্দ ছাড়া পৃথিবীতে যেন আর কোনো শব্দ নেই। চাদরটা নেহালের গায়ে ভালো মতো জড়িয়ে দিয়ে উঠে বসলো মিলি। প্রায় সাথে সাথে শব্দটা শুনতে পেল। কেউ যেন চাপা গলায় কথা বলছে। শুভকে ডাকলো, যদিও জানতো বিশেষ কোনো লাভ হবে না। এই রাতে মেরে ফেললেও শুভকে বিছানা থেকে টেনে নামানোর সাধ্য নেই কারো, এত গভীর ঘুমোর। শুভ, হাই শুভ, হাই শুভ, উঠো না শুভ। কিসে যেন শব্দ শুনলাম। ও কিছু না, জঙ্গলের শব্দ, ঘুমাও। আরে আমি স্পষ্ট শুনলাম কে যেন কথা বলছে। এই আমার কেমন জানি ভয় লাগছে। এই যে এখনো শুনতে পাচ্ছি, নিচে গিয়ে দেখবো নাকি? অন্ধকারে তো ঠিক মতো কিছু দেখাও যাচ্ছে না। টর্চটা রাখলাম কোথায়? এই তো পেয়েছি। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। নতুন জায়গা, কত রকম বিপদ আপদ হতে পারে, অথচ এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে যেন নিজের বেডরুম। কিন্তু শব্দটা আসছে কোত্থেকে? নিচতলায় তো ময়নার মা আছে শুধু। সে কি কথা বলছে? কিন্তু কার সাথে কথা বলবে? এখানে তো আর কারো থাকার কথা না। হ্যাঁ, ওই তো আবার শোনা যাচ্ছে। কাঠের প্রাচীন সিঁড়িটা যেন মচমচ শব্দ করে প্রতিবাদ জানাচ্ছিল, মিলিকে সতর্ক করছিল নিচে না নামার জন্য। কিন্তু মিলি সেসবকে পাত্তা না দিয়ে দেয়াল হাতড়ে হাতড়ে নিচে নামতে থাকে। টর্চের আলোয় খুব একটা সুবিধা হচ্ছে না, অন্ধকার যেন আরো চেপে আসছে। সত্যি বলতে কি, ভেতরে ভেতরে মিলির বেশ ভয় করছিল, কিন্তু নিজের কৌতূহলের কাছে হার মেনে যেন ঘোরের ভেতর চলে গেছে সে। প্রথমে সে টর্চ মেরে দেখলো সদর দরজা বন্ধ আছে কিনা। না, দরজা তো ঠিকই আছে। কান খাড়া করে ফিসফিস শব্দটাকে অনুসরণ করে মিলি একসময় নিজেকে আবিষ্কার করলো ময়নার মায়ের দরজার সামনে। আর কি অদ্ভুত ব্যাপার, সে দরজার সামনে এসে দাঁড়াতেই যেন থেমে গেল সব ফিসফাস। আবার রাতের কোলে আশ্রয় নিল নিশ্চুপ নীরবতা। এত রাতে ময়নার মাকে ডাকাটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। যদি পুরোটাই মনের ভুল হয়। আজকে ওরা এখানে এসেছে, সারা দিনে মহিলার উপর কোনো কম ধকল যায়নি, কিন্তু খুব একটা ভাবাভাবির সময় পেল না সে। হঠাৎ করে সামনের দরজাটা খুলে গেল ঠাস করে। ভয়ানক চমকে গেল মিলি। দেখতে পেল দরজার অন্যদিকের অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। চোখ দুটো যেন আধারেও জ্বলছে, আর মূর্তিটা সে জ্বলন্ত চোখে সরাসরি ওরই দিকে তাকিয়ে আছে। ময়নার মা, তুমি এত রাতে? এটা তো আফা আমিও আপনারে শিখাইতে পারি। একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কে যেন কথা বলছে। মনে হলো তোমার ঘর থেকে আসছে শব্দটা। তুমি কি কারোর সাথে কথা বলছিলে? না। তোমার কাছে ফোন আছে? কারোর সাথে ফোনে কথা বলছিলে হয়তো। যে না, আমার ওইসব কিছু লাগে না। কিন্তু এত রাত পর্যন্ত জেগে তুমি কি করছো? ঘুম আসে না,
অনেক দিনের অভ্যাস। আপনি ভয় পাইছেন? ওই না তো, ভয় পাবো কেন, শুধু চমকে গিয়েছিলাম একটু। ভয়ের কিছু নাই আফা, ওরা শুধু শুধু কারো কোনো ক্ষতি করে না। ওরা মানে কাদের কথা বলছো? যান উপরে গিয়া ঘুমান, সারাদিন মেলা খাটনি গেছে, আপনার বিশ্রাম দরকার। কিন্তু উপরে যান আফা, অযথা ভয় পাইেন না। মিলি আর কিছুই বলতে পারলো না, সোজা উপরে উঠে এলো। পেছনে তাকালে হয়তো দেখতো ময়নার মা এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে, আর মুখের কোণে ঝুলছে মৃদু হাসি। বিছানায় ফিরে নেহালের পাশে শুয়ে পড়ল মিলি। জানালা দিয়ে দেখলো ধীরে ধীরে হালকা হয়ে আসছে অন্ধকার, জঙ্গলে নামছে আরো একটি নতুন দিন। সেদিকে তাকিয়ে সব দুর্ভাবনা যেন নিমেষে ভুলে গেল সে। ধীরে ধীরে চোখ বুজে এলো তার। তবে সামনে কি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে জানতে পারলে হয়তো এতটা নিশ্চিন্ত হতে পারত না সে। মিলি, এই মিলি, কি হয়েছে? আর কত ঘুমাবে? নেহাল পর্যন্ত উঠে গেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ? কাল সারাদিন যে বাপ বেটা মিলে কয়েক দফায় ঘুমালে, আমি কি কিছু বলেছি? আচ্ছা আচ্ছা, হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আর দেরি করলে ময়নার মা একেবারে দুপুরের খাবার খাইয়ে দিবে। ময়নার মা? হ্যাঁ, ওই তো আমাকে বললো তোমাকে উঠিয়ে দিতে, বললো নাস্তা রেডি। মহিলার মাথায় একটু সমস্যা আছে, কিন্তু বেশ কাজের। আমার কথা কিছু বলেছে? কই না তো, কি বলবে? কালকে রাতে একটা শব্দ পাচ্ছিলাম বুঝলে, তোমাকে কত করে জাগাতে চেষ্টা করলাম, উঠলে না। পরে আমি টর্চ নিয়ে নিচে নামলাম। একা একা তুমি নিচে নেমে গেলে? তারপর? মনে হচ্ছিল ময়নার মার ঘর থেকে ভেসে আসছে শব্দটা, কেউ যেন নিচু গলায় কথা বলছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই দরজা খুলে গেল, দেখি ময়নার মা দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর! আমার তো জমজমাট ভূতের সিনেমা মনে হচ্ছে, শুনেই গায়ে কাটা দিচ্ছে। ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো। তুমি সিরিয়াসলি নিচ্ছ না ব্যাপারটা, তাই না? আরে না, খুব সিরিয়াসলি নিচ্ছি। তাহলে ফান করছো যে? আচ্ছা শোনো, নতুন একটা জায়গা, নতুন পরিবেশে এরকম অনেক কিছু তোমার অদ্ভুত লাগবে। আমাদের মন সহজেই নতুন কিছু নিতে পারে না, এটা বিজ্ঞানের কথা। কিন্তু রাতে সব ঠিক হয়ে যাবে, এখন তাড়াতাড়ি উঠে পড়ো, বেশ খিদে পেয়েছে, আমাকে আবার কাজে বেরোতে হবে। আজকে না গেলে হয় না, আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে এখানে। আরে নতুন একটা জায়গায় এমন একটু আধটুকু হবেই, তবে তুমি বললে যাব না। আচ্ছা সে পরে দেখা যাবে, এখন তুমি চলো, আমি নেহালকে নিয়ে নামছি, তুমি এসো। নেহাল দুষ্টুমি করে না। কেন করুক না একটু দুষ্টমি, এখন না করলে কবে করবে? বিএ পাস এমএ পাস করার পরে করবে নাকি? কখনোই করবে না, লক্ষ্মী হয়ে থাকবে সবসময়, না হলে বড় হয়ে তোমার মতো হবে। তাহলে তো ভালোই হয়। ভালো না কচু, খাও তো এখন। আমার ময়নার মাকে না একটা পুরস্কার দিতে ইচ্ছা করছে, বুঝলে? কতদিন পর গুড় দিয়ে চিতই পিঠা খাচ্ছি, বারবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মা চুলার উপরে মাটির খোল থেকে উঠিয়ে দিত গরম গরম পিঠা। প্রথমেই পিঠার বাইরের দিকে এই মুচমুচে অংশটা এমনি এমনি খেয়ে ফেলতাম। আহ আচ্ছা ময়নার মা, দেখছি না যে ময়নার মাকে, সে কোথায়? দেখো কি তোমার জন্য দুপুরের খাবারের আয়োজন করছে। তবে যাই বলো, রান্নার দিক দিয়ে মহিলা কিন্তু একদম এ প্লাস। ঢাকায় নিয়ে যেতে পারলে চোখ বন্ধ করে যে কোনো বড় হোটেলে কুক হয়ে যেতে পারতো। যাবে নাকি আমাদের সঙ্গে? জিজ্ঞেস করো তো। তুমি জিজ্ঞেস করো গিয়ে, তার সাথে নর্মালি কথা বলাটাই বিশাল সাহসের ব্যাপার। বাদ দাও, তুমি তাহলে কোন দিকে যাবে? এই তো কাছেই, জঙ্গলের আরেকটু ভেতরের দিকে। আমার ধারণা ওই দিককার মাটি ঘাস চাষের জন্য সবচেয়ে ভালো হবে। কিন্তু এখানে এরকম একটা প্রজেক্ট করলে জঙ্গলের ক্ষতি হবে না? একটু যে হবে না তা না, তাছাড়া এই মধুপুর ভাওয়ালগড় কিন্তু বেশ বড়। তাছাড়া কত মানুষের কাজের ব্যবস্থা হবে তুমি জানো?
আর তখন এদিকে এমন নির্জনও থাকবে না। তাছাড়া প্রজেক্টে ক্লিক করলে পুরো দেশে কৃষি ব্যবস্থার চেহারাই পাল্টে যাবে। এখনকার মতো মূল্যবান গ্যাস খরচ করে সার উৎপাদন করা লাগবে না, পাওয়া যাবে উন্নত মানের অফুরন্ত জৈবিক সার। তাহলে কখন বেরোবে তুমি? এই তো নাস্তা করে। একলা যাবে? না, ফজলু নামের স্থানীয় একজন সাথে থাকবে। একা একা যাওয়াটা বিপজ্জনক। বাঘের দেখা মিললেও মিলতে পারে, বলা তো যায় না। বাঘ এখানে? কি বলছো? বিশ্বাস হচ্ছে না? না, এখন অবশ্য নেই, 50 বছর আগের কথা বলছিলাম। উফ, ভয় পেয়ে গিয়েছিলাম। তখন সত্যি বাঘ থাকতো এখানে? থাকতো মানে রীতিমতো লাফিয়ে লাফিয়ে শিকার করত। আরো অনেক কিছু ছিল এখানে। চিতাবাঘ তো কিছুদিন আগেও ছিল এখানে। তাছাড়া হাতি, গন্ডার। কি বলছো? সত্যি? সত্যি বিশ্বাস হচ্ছে না। ঢাকার এত কাছের একটা জঙ্গলে বাঘ ছিল? আচ্ছা, এখন ওইসব পশুরা কোথায়? কোথায় আর? মিরপুরের চিড়িয়াখানায়। আমার খুব খারাপ লাগছে। কিছু তো লাগা উচিত। দিন দিন মানুষ যেভাবে গন্ডার হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি উঠি, ফজলু চলে আসলো বলে। ও আসলে বেরিয়ে পড়বো। তুমি নিহালকে দেখে রেখো। আর ময়নার মা তো আছে। হ্যাঁ, নিহাল বাবু, আব্বুকে টাটা দাও, বলো টাটা। যদিও মুখে শুভকে আর কিছু বলল না, তবু পায়ের নিচে বালি পড়ার মতো একটা অস্বস্তি মিলিকে ঘিরে রয়েছে। চারদিকের থমথমে পরিবেশটাকে মোটেই ভালো লাগছে না ওর কাছে। বারবার মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে কেউ যেন কড়া দৃষ্টি রাখছে ওর উপরে। তার উপর এরকম একটা অচেনা একটা জায়গায় ওদের একা রেখে জঙ্গলের আরো ভেতরে যাচ্ছে শুভ। যেন ওর দুশ্চিন্তাটাও দুই ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ যাচ্ছে বনের আরো গভীরে, আর এক ভাগ রয়ে যাচ্ছে ওর আর নিহালের কাছে। ফজলুল একটা হাসি খুশি, অল্প সময় কথা জমিয়ে ফেলল, কিন্তু মিলি সেসবে মন দিতে পারছে না। ওর বারবার মনে হচ্ছে সামনে কোনো মারাত্মক বিপদ অপেক্ষা করছে। বুঝলেন আফা, কয় বছর আগেও আমি নিজের চোখে বাঘ দেখছি। একটা মা বাঘ আর দুটা বাচ্চা। বাচ্চাগুলার এখনো চোখ ফুটে নাই। কি বলো? যে আফা, এখনো কিছু বাঘ আছে এই অঞ্চলে, কেউ হদিস পায় নাই, কয়েকজন দেখছে শুধু। সত্যি? সত্যি নাকি মিথ্যা আফা? উপরে আসমান, নিচে জমিন, ফজলু কখনো বানায় কথা বলে না। কিন্তু বাঘ যদি তোমাদের আক্রমণ করে? ওইটা ব্যাপার না, মন্ত্র জানা আছে, ওস্তাদ কুতুব খার দেয়া মন্ত্র। মরার আগে ওস্তাদ আমাকে ডাইকা নিলেন, কানে কানে মন্ত্রটা বললেন। আসলে শেষ দিকে তার দেখাশোনা করতাম তো, তাই মৃত্যুর আগে স্নেহ করে দিয়ে গেছেন। কিন্তু বাঘ কি মন্ত্র বুঝবে? এটা কি বললেন আপা? ওস্তাদ কুতুব খা ছিলেন এই অঞ্চলের নামজাদা লোক। লোকে বলে তিনি হাঁটার সময় নাকি বাঘেরাও পথ ছেড়ে দাঁড়াইতো। তার মন্ত্র কখনো ফেল মারবে? সেটা কি হয় নাকি? তবু যদি... মিলি, শুনে যাও তো। আসছি। হ্যাঁ বলো। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, আশা করি বিকালের আগে চলে আসবো। তুমি থাকতে পারবে তো ঠিকঠাক? পারবো, কিন্তু ফজলু বলছিল... বাঘ দেখেছো? ওই একটা মা আর দুইটা বাচ্চা বাঘ, আর তুমিও বিশ্বাস করে নিলে। কিন্তু যদি সত্যি হয়? বলা তো যায় না, থাকলেও তো থাকতে পারে। কি যে বলো না। তুমি নেহালের দিকে খেয়াল রেখো, আমি যাচ্ছি। চলো ফজলু, দেখি তোমার বাঘের দেখা পাওয়া যায় নাকি। বাঘ নিয়ে তামাশা করেন না ভাইজান, সব তামাশা ভালো না। আফা, যাই তাইলে। ময়নার মায়ের দিকে একটু সাবধানে থাকবেন। কেন? না এমনি, নানান কথাবার্তা শোনা যায় তার নিয়া, তাই বললাম আর কি। বাদ দাও তো ওর কথা। তুমি ওর কথা শুনে শুধু শুধু দুশ্চিন্তা করো না। ফজলু একটু এমনিতে বাড়িয়ে বলার অভ্যাস আছে। এটা একটা বেঠিক কথা বললেন ভাইজান, ফজলু কখনো বানায় বলে না। আচ্ছা বুঝলাম, আমি সাবধানেই থাকবো। বাংলো ছেড়ে কোথাও যাব না। তাড়াতাড়ি চলে এসো।
বাংলোর দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে শুভদের বিদায় জানালো মিলি। ওর দেখা দেখি নেহালও হাত নাড়ার চেষ্টা করল। শুভরা চোখের আড়াল হতেই পুরনো অস্বস্তি বোধটা ফিরে এলো ওর। বড় একা লাগছে মিলির। মনে হচ্ছে এই বিরাট নিস্তব্ধ গাছগাছালির ভিড়ে সে আর নেহাল ছাড়া আর কেউ নেই। শুভ কখন ফেরে কে জানে। ততক্ষণ পর্যন্ত নেহালের সমস্ত দায়িত্ব ওর একার, আর কেউই পাশে এসে দাঁড়াবে না এই সুবিশাল অরণ্যে। এসব ভাবতে ভাবতেই একটা অসহায় বোধ চেপে বসে বুকের উপরে। গতকালের চেয়ে আজকে গরম যেন আরো বেড়েছে। রীতিমতন ঘামতে হচ্ছে। গোটা জঙ্গলটা যেন নীরবে সেদ্ধ হচ্ছে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ময়নার মা নাস্তা নিয়ে আবারও উধাও হয়েছে। কোথায় গিয়েছে কে জানে। মহিলা যতই অদ্ভুত হোক, কাছে থাকলে অন্তত একটা ভরসা পাওয়া যেত যে একজন মানুষ পাশে আছে। কিন্তু ময়নার মায়ের কোনো পাত্তাই নেই। ময়নার মাটা যে কোথায় গেল? কত রকম বিপদ হতে পারে মানুষের। জানি যে শুভ চলে গেছে, বাচ্চাটা নিয়ে আমি একলা, কিন্তু তবুও। নেহাল, বাবুটা কি করে? বাবুটা এখন ঘুমাবে। এই যে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে যাও। তুমি ঘুম থেকে উঠতে উঠতে দেখবে বাবা চলে আসছে। আমি একটু বই পড়ি, কেমন? হ্যালো মা, বলো কেমন আছো? আমরা ভালোই আছি। সবুজ গাছপালার মাঝে কাঠের একটা বাংলো, ঠিক যেন সিনেমার শুটিংয়ের জায়গা। কিন্তু তোমাকে বললাম না রাতে, আশপাশে মানুষজন নেই। একেবারে রিমোট একটা এরিয়ায় পড়েছে এই জায়গাটা। সবচেয়ে কাছে লোকালয়টাও মাইল খানেক দূরে। এছাড়া সব ভালোই। নেহাল খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছেন উনি। শুভ তো যেই কাজে এসছে সেটা করার জন্য একটু ভেতরের দিকে গেছে। কি সব স্যাম্পল টেস্ট করবে নাকি, চলে আসবে। না, একলা যায়নি, ফজলু নামের একটা লোক আছে সাথে। হ্যাঁ, লোকাল। আর ওই যে ময়নার মা আছে, কিন্তু মহিলা বেশ অদ্ভুত। খাবার দিয়ে কোথাও উধাও হয়ে যায়। এখনো আসছে নিশ্চয়ই আশপাশে। কবে ফিরবো সেটা তো শুভ এখনো ওইভাবে কিছু বলেনি। মাত্র তো এলাম, তবে বেশি সময় লাগবে বলে মনে হয় না। তুমি ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? আচ্ছা মা, এখন তাহলে আমি রাখি। তুমি টেনশন করো না তো একদম। রাতে কথা হবে, ওকে? মাকে টেনশনে ফেলতে চায় না বলে যথাসম্ভব স্বাভাবিক ভঙ্গিতে ফোন রাখলেও ভেতরে ভেতরে ভীষণ চমকে গেছে মিলি। একটা সরসর শব্দ শুনতে পাচ্ছে ও, স্পষ্ট, যেন খুব কাছেই। মনের ভুল কিনা বোঝার জন্য কান খাড়া করলো। না, বাংলোর পেছন থেকে আসছে শব্দটা। ক্রমেই এগিয়ে আসছে। জঙ্গলের শুকনো পাতার উপর দিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে যেন কেউ। এখানে আশেপাশে কোনো লোক বসতি নেই। গতকাল থেকে ফজলুবাদে দ্বিতীয় কোনো বাইরের মানুষ দেখেনি মিলি। তাহলে এখন কে আসবে? ময়নার মা? না, মহিলার হাঁটার ভঙ্গি অন্যরকম, পায়ের শব্দ আলাদা। ওর বুকের ভেতর ড্রাম পেটানো শুরু হলো। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে কয়েক গুণ। মাথাটা ফাঁকা লাগছে। ঘাড়ের কাছ বেয়ে শীতল একটা স্রোত নেমে যাচ্ছে যেন। অজানা আশঙ্কায় ভারী হয়ে আসছে নিঃশ্বাস। নেহালের দিকে তাকালো, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মিলে উঠে ভয়ে ভয়ে দরজার কাছে যেতেই দেখতে পেল তাকে। বাংলোর কোণা ঘুরে বেরিয়ে এসেছে সে। মুখে দাড়ি, গোফের, জঙ্গলে ভরা ভয়ঙ্কর একটা চেহারা। আকার আকৃতি মানুষের মতো না হলে নিশ্চিত অশরীরী কিছু একটা ভেবে চিৎকার করে উঠত মিলি। লোকটার বয়স আন্দাজ করা শক্ত। মধ্যবয়স্ক মনে হলেও শরীর দেখে বোঝা যায় না। মাথা ভর্তি উস্কো খুস্কো চুল, গায়ে জীর্ণ একটা আলখেল্লা, তাতে জায়গায় জায়গায় তালি মারা। পরনের প্যান্টের কয়েক জায়গায় ফুটো হয়ে আছে। কোমরে একটা বড় ছুরি গোজা। সূর্যের আলোয় তার ধারালো ফলা চকচক করছে। লোকটার মুখের কুৎসিত হাসির ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে উঁচু উঁচু দাঁত। দেখে মনে হচ্ছে কতদিন না খেয়ে আছে। ভয়ে শরীর হিম হয়ে এলো মিলির। কে আপনি? কি ব্যাপার? কথা না বলে এগোচ্ছেন কেন? ওখানে নারায়ণ বলছি, না হলে আমি চিৎকার করব।
কি ব্যাপার, হাসছেন কেন? কে আপনি? আপনার কথা শুনে হাসছি ম্যাডাম। বাংলা সিনেমার ওই ডায়লগটা মনে পড়ে গেল, এখানে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না সুন্দরী। অদ্ভুত তো। দেখুন, এটা পাগলামি করার জায়গা নয়। ভয় পাবেন না, গত 2 বছর আমি কোনো মানুষ খাইনি, ওটা ছেড়ে দিয়েছি। মানে? কিছু না, একটু কৌতুক করলাম। দেখুন, আপনি যেই হন না কেন চলে যান, আমার স্বামী এক্ষুনি চলে আসবে। বাহ, তাই নাকি? তাহলে আপনার স্বামী আসুক, তার সাথে বরং দেখা করেই যায়। কি বলেন? তা কোন দিকে গেছেন উনি? দেখুন, আপনাকে তো বললামই ও এক্ষুনি চলে আসবে। কি ব্যাপার, আপনি ছুরি বের করছেন কেন? শুনুন, ভয়ের কিছু নেই, আপনাকে একলা বনে খুন করে রেখে যাব না। আমি আপনাদের কারো কোনো ক্ষতি করতে আসিনি। কিন্তু আপনি কে? কথাবার্তা শুনে তো পাগল মনে হয় না আপনাকে। এই যে একটা ভুল করলেন, আমি আসলে পাগলই। পাগল না হলে কেউ শহরের বড় চাকরি ছেড়ে এই জঙ্গলে পড়ে থাকে না। কিন্তু আমি আছি। আমার নাম খুরশিদ আলম। ঢাকা ভার্সিটির প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে পাশ করে একটা বেসরকারি সংস্থায় মোটা বেতনের চাকরি করতাম। এই মধুপুর গড়ে আছি কয়েক বছর। ওই যে জঙ্গলের ওদিকটায় আমি থাকি, 1/2 মাইল খানেক দূরেই আমার ছাপরা। কিন্তু আপনি এখানে কি করছেন? দাঁড়ান, আগে একটু বসে নেই। বললামই তো, কয়েক বছর হলো এখানে থাকি আমি, এই জঙ্গলেই, জঙ্গলিদের মতোই থাকি। কিছু গবেষণাও করছি, বলা যায় স্বেচ্ছায় বনবাস বেছে নিয়েছি। অবশ্য জানেনই তো, মানুষ জঙ্গল থেকেই এসেছে, আমি সেটাকে আবার রিভার্স করছি। মানুষ আবার সবুজে ফিরছে। আপনি এটাকে পাগলামি বলতে পারেন, খেয়ালও বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন। তাতে আমার অবশ্য কিছুই যাবে আসবে না। আপনাদের শহুরে সভ্যতার এইসব বলাবলির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ বনে, এখানকার পশু পাখিতে। বলা যায় আমি আপনাদের সভ্যতাকে কলা দেখিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন, খুব একটা খারাপ নেই আমি। অবশ্য ভালো খারাপ সবই আপেক্ষিক ব্যাপার। তা না হয় বুঝলাম, কিন্তু কাল রাতে দেখলাম বাংলোর দোতলায় বাতি জ্বলছে, মানে নিশ্চয়ই কেউ এসেছে। আশেপাশে যেহেতু লোকালয় নেই, তাই ভাবলাম দেখা করে আসি, হাজার হোক আমার প্রতিবেশী। এই জঙ্গলে একা একা থাকেন আপনি? তাহলে আর কি বললাম এতক্ষণ? একা থাকবো নাকি আমার বউসহ থাকবো? অবশ্য রাজি থাকলে থাকা যেত। আপনি খুব গুছিয়ে কথা বলেন। চা খাবেন? আমি গোছাই না, জঙ্গলই গুছিয়ে দেয়। জানেন তো, মন খুলে কথা বললে আপনাকে চিন্তা করে সুন্দর করে কথা বলতে হবে না, কথাটা নিজে নিজেই সুন্দর হয়ে যাবে। আর চা, হ্যাঁ, চা খাওয়া যায়। সভ্যতার যে অল্প কিছু জিনিসের ওপর থেকে এখনো লোভ যায়নি, চা সেগুলোর মধ্যে একটা। কড়া করে একটা চা দিতে পারেন, তবে চিনি কম। ডায়াবেটিস বাঁধাতে চাই না আর। মিলি চা করতে রান্নাঘরে যেতেই চমকে উঠল। ময়নার মা দাঁড়িয়ে আছে, চুলার উপর চায়ে পানি ফুটছে। কখন আসলো এই মহিলা, আর কোথায় বা ছিল এতক্ষণ? আর বাইরে থাকলে বাংলোর ভেতর ঢুকলোই বা কিভাবে? মিলি আর খুরশিদ আলম তো বাংলোর দরজাতেই দাঁড়ানো ছিল। তবে কি ব্যাপার, ময়নার মা, তুমি এখানে? কেন, কি হয়েছে? না, কিছু না। কিন্তু কোথায় ছিলে এতক্ষণ? কতবার ডাকলাম তোমাকে। বাজারে গেছিলাম, বাজারের অবস্থা জানা থাকা দরকার। কিন্তু আসলে কখন? আমি তো ভেবেছি তুমি এখনো ফেরোনি। আপনি উপরের তলায় আছিলেন তখন। কিন্তু তাহলে দরজা খুলে দিল কে? চা হইছে, চা নিয়ে যান। আর ওই লোকের থেকে সাবধানে থাকবেন। খুরশিদ আলম সাহেব? কিন্তু কেন, কি করেছেন উনি? পাগল মানুষ, কখন কি করে বসে। কিন্তু
আমার তো কথা বলে বেশ ভালোই মনে হলো। অনেক কিছুই প্রথমে মনে হয়। নেন, চা নেন। এই নিন চা। বাহ, চমৎকার রং হয়েছে তো, আর গন্ধটাও সুন্দর, একেবারে পারফেক্ট। তা কি যেন বলছিলেন? এখানে একা একা থাকতে আপনার খারাপ লাগে না? এমন গুমোট পরিবেশ? কি বলছেন? এত চমৎকার পরিবেশ আর পাবেন কোথায়? ফার্মগেট কাউরান বাজারের জ্যামে বাসের ভেতর? নতুন এসেছেন তো, আস্তে আস্তে সব সয়ে যাবে, তখন দেখবেন আর এরকম দম বন্ধ লাগছে না। তবে তার আগে অবশ্য আপনাকে বোনকে ভালোবাসতে হবে। ঢাকায় থাকতে থাকতে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম, শেষে এখানে এসে বাঁচলাম, বুক ভরে নিঃশ্বাস নিলাম। তবু মানুষজন নেই। খুব ভালো যে নেই, চোর নেই, পকেটমার নেই, পকেটই নেই, আশেপাশে উটকো লোকজনও জোটে না। যাকে আমি পছন্দ করি না, কিন্তু হেসে হেসে কথা বলতে হবে, তেল মেরে চলতে হবে। সভ্যতা হচ্ছে মুখোশের রমরমা ব্যবসা। এই যে এখন চোখ বন্ধ করে এক বুক তাজা নিঃশ্বাস নিলাম, এটাই জীবন। কিন্তু তবুও না, একদম না, এখানে বেশ ভালো আছি। আপনারাই যে এখনো কেন যে শহরে পড়ে আছেন সেটাই আমার মাথায় আসে না। এর চেয়ে গ্রামে চলে যান, চাষবাস করেন, মাছ চাষ করবেন, ফার্ম করবেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে এসব করলে আয়ও মন্দ হয় না। অন্তত আপনাদের 9টা 5টা অফিসের চেয়ে ঢের বেশি, আর শান্তি। কি বলছেন? সবাই গ্রাম ছেড়ে শহরে আসছে। কেন আসছে? কচু করতে আসছে। কি করছে এসে? দিন শেষে সবাই অন্যের গোলামি করছে আর ভাবছে কি সুখ, কি সুখ। আসলে সব ফালতু। সবাই একটা ঘোরের মধ্যে আছে, বুঝলেন? উন্নত জীবনের ঘোর, আসলে কাঁচকলা। আর সবাই দৌড়ালে যে আপনাকেও কিছু না জেনে দৌড়াতে হবে, সেটাই বা কে বলল? তা অবশ্য ঠিক। শুধু ঠিক না, বেশি ঠিক। এসব দেখেই আপনাদের সভ্যতার উপর থেকে মন উঠে গেছে, বুঝলেন? এখানে পাগল হলেও অন্তত সুখে আছি, এটুকু জোর দিয়ে বলতে পারি। এই যে দেখুন না, এই যে ছোট কুঠারটা দেখছেন, এটা দিয়ে। ওটা দূরেই রাখুন, ভয়ঙ্কর দেখতে জিনিসটা। বেশি ভয়ঙ্কর। এটা দিয়ে এক কোপে কল্লা নামিয়ে ফেলা যায়। আমার মাঝে মাঝে এই ইচ্ছাটা হয়। কেন হয় জানেন? শুধু একটা শব্দ শোনার জন্য। কিসের শব্দ? কলা গাছে কোপ দিলে যেরকম শব্দ হয়, কল্লা ফেলে দিলেও সেরকম শব্দ হয় কিনা এই ব্যাপারটা পরীক্ষা করে দেখার জন্য। ও আচ্ছা। ভয় পাচ্ছেন নাকি? একদম ভয় পাবেন না। অবশ্য আমি হলেও ভয় পেতাম এরকম নির্জন একটা জঙ্গলে অপরিচিত পাগল পুরুষের সাথে। না, ভয় পাবো কেন? মানে শুভ এক্ষুনি চলে আসবে তো? আপনি কি আরো কিছুক্ষণ বসবেন? ও হয়তো এক্ষুনি চলে আসবে। আমাকে তাড়াতে চাইছেন? না না, আপনি থাকলে খুশি হতাম, কিন্তু আমার কিছু কাজ আছে, শুভ আসার আগেই ওগুলো সেরে ফেলতে হবে। বেশ, আমি তাহলে যাই। তবে আবার দেখা হবে, সেদিন কিন্তু এত সহজে রেহাই পাবেন না। মানে? এদিকের জঙ্গল আর বাংলো নিয়ে কিন্তু নানা রকম কথা প্রচলিত আছে। আপনারা আবার ভয় পেয়ে বসবেন না যেন। চলি এখন। পাগল ধরনের লোকটা চলে যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল মিলি। লোকটাকে খারাপ লাগছিল না, কিন্তু ঠিক ভরসাও পাচ্ছিল না যেন। আর শেষের দিকে যেভাবে ভয় লাগিয়ে দিয়ে গেল, বড় করে একটা নিঃশ্বাস ফেলে বাংলোর দরজা আটকে উপরে উঠে এলো সে। নেহাল ঘুমোচ্ছে, তা দেখে একটা স্বস্তি পেল মিলি। কিন্তু বেলা পড়ে এসেছে, অথচ এখনো শুভর আসার কোনো নামগন্ধ নেই। ফোনটা হাতে নিতে ওর নাম্বারে ফোন করলো সে। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, হয়তো ফোনের চার্জ শেষ বা নেটওয়ার্ক নেই। নিজেকে মনে মনে বলল মিলি, বোঝাতে চেষ্টা করলো দুশ্চিন্তার কিছু নেই। খুব একটা লাভ হলো না তাতে। মনের ভেতর একটা অশুভ সংকেত যেন ঘন্টার মতো বেজেই চলেছে। তুমি
তুমি এত দেরি করছিলে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আরে আমি কি ইচ্ছা করে দেরি করেছি নাকি? ওই ফজলু লোকটা মুখে শুধু পক পক, ও ওই জঙ্গলের ওই দিকটা ভালো মতো চেনেই না। দুজন মিলে পথ হারিয়ে ফেলেছিলাম, ঘন্টাখানেক পথে বেপথে ঘুরে শেষে যে আসতে পেরেছি সেটাই তো অনেক। কিন্তু ফজলু না এখানকার স্থানীয়, ও চিনবে না কেন? আমিও তো তাই জানতাম, কিন্তু ফেরার সময় বলে কোন দিক দিয়ে এসেছি ও নাকি ওই দিকটা ঠিক রাখতে পারেনি। চিন্তা করো অবস্থা, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কি করব? ইচ্ছা করলো কোষে একটা ঝাড়ি মারি, কিন্তু লোকটার কাঁদো কাঁদো অবস্থা দেখে না সেটাও করতে পারলাম না। তার উপরে বেটা আবার কিসের ভয় যেন একদম পুরো অস্থির হয়ে আছে। ভূতের ভয়ে? আর কি হবে, অবশ্য বারবার জিজ্ঞেস করে লাভ হয়নি, কিছু বলেনি, শুধু আশেপাশে ভয়ে ভয়ে তাকাচ্ছিল বারবার আর চমকে চমকে উঠছিল। বোঝো এবার আমি নিজেই আছি টেনশনে, পথ খুঁজে পাচ্ছি না, এর মধ্যে আমার গাইড ভূতের ভয়ে অজ্ঞান হয়ে যায় অবস্থা। তারপর আর কি, একসময় একটা জায়গা পরিচিত মনে হলো, দেখি খাবারের একটা প্যাকেট পড়ে আছে, আমাদেরই ছিল ওটা। মাঝপথে ওখানে বসে বিশ্রাম নিয়েছিলাম, তারপর নানা হিসেব কষে আন্দাজের উপর হাঁটা শুরু করলাম। তারপরে একটা সময় গিয়ে দেখলাম দূরে বাংলোটা। কি ভয়ানক ব্যাপার! ফজলুকে কিছু বলনি? ওকে আর কি বলবো, সে তখনও ভয়ে কাঁপছে, যেন এখান থেকেই পালাতে পারলে বাঁচে। শুধু বারবার একই কথা বলে যাচ্ছে, আমাদের পথে যে গাছ ছিল সে নাকি খেয়াল রাখতে পারেনি, এই জন্যই ভুল করে ফেলেছে। যাক, তাও তো ভালো মতো ফিরলে। ফোন করেছিলাম, কল যায়নি। কলটা যাবে কিভাবে, ভেতরের দিকে তো নেটওয়ার্কই নেই, তা না হলে তো আমিই ফোন করতাম। আমি এরকমই সন্দেহ করছিলাম। তা তোমার কাজ কতদূর হলো? আর ওটাই তো সবচেয়ে ভালো ব্যাপার, যে জন্য খুব বেশি খারাপ লাগছিল না। টেস্টের অনেকটাই সফল, আশাতীত রকমের সাফল্য বলা যায়। ঘাস উৎপাদনের জন্য এখানকার মাটিতে যে কেমিক্যাল সাবস্টেন্সটা দরকার ছিল ওটা বেশ ভালোভাবেই আছে। কালকে ফাইনাল কিছু স্যাম্পল নিতে হবে, তারপরে আশা করি এখানকার কাজ শেষ করা যাবে। বাকি কাজ ঢাকা থেকে লোক এসেই করবে। বাহ! শুধু বাহ না, খুবই বাহ। তুমি বুঝতে পারছো, আমার স্বপ্নটা খুব শীঘ্রই সফল হতে যাচ্ছে, আর তখন দেশের খাদ্য যোগান কয়েক গুণ বেড়ে যাবে, কেউ আর না খেয়ে থাকবে না। আর তাছাড়া এই প্রজেক্টে কত লোকের চাকরি হবে, দেশের চেহারাটাই পাল্টে যাবে। তোমার কথা শুনে মনে হচ্ছে বাইরের পুরস্কারও পেয়ে যাবে। সেটার বেশ ভালো সম্ভাবনা আছে। তখন তুমি বুঝবে তোমার স্বামী কি জিনিস। হয়েছে, এখন আর বাকবাকুম করতে হবে না, চলো খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, সারাদিন তো কিছুই পেটে পড়েনি। নেহাল খেয়েছে তো? হ্যাঁ, খেয়ে ঘুম দিয়েছেন। কিন্তু ওকে তো সারাক্ষণ ঘুম পাড়িয়ে রাখছো তুমি। এরকম একটা জায়গায় এসে একটু ঘোরাফেরা করো। ও মা, আমি কি করেছি? ও তো নিজেই ঘুমায়। এটা অবশ্য একদিক দিয়ে ভালো, অন্য বাচ্চাদের দেখেছি কত কষ্ট করে ঘুম পাড়াতে হয়, কিন্তু আমার ছেলে হয়েছে বাপের মতো আরেক কুম্ভকর্ণ। চলো যাওয়া যাক। রাতের মেনু কি? সেটা তো ময়নার মা জানি, নিশ্চয়ই তোমার পছন্দের কিছুই হবে। ভাবতেই পেটটা কেমন যেন চোচো করছে। চলো চলো। ময়নার মাকে দেখছি না যে। তাকে কি তুমি কখনো দেখেছো আসলেই? নাও শুরু করো। আরে বাহ, কচুর ফুল! এই জিনিস কতদিন চোখে দেখি না। আমি তো এটা দিয়ে 2 প্লেট সাদা ভাত খেয়ে ফেলতে পারবো, সাথে লেবু আর তেলে ভাজা শুকনো মরিচও দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি এদিকে দাও প্লিজ, নাইলে আমি আনন্দে যে কোনো টাইমে আমি হার্ট ফেল করে ফেলতে পারি। এটা যে তোমার এত প্রিয়, কখনো বলনি তো। আরে পাওয়া গেলে না বলবো, ঢাকায় তুমি এই জিনিস পাবে কিভাবে? মা ছোটবেলায় রান্না করতো, কিন্তু আমি খেতাম না। একদিন মায়ের অনেক অনুনয় বিনয়ের পর অল্প একটু নিলাম, বুঝলে, সেদিন আর কিচ্ছু খাইনি। ইস, কতদিন আগের কথা, অথচ মনে হচ্ছে এই তো সেই দিনের ঘটনা। বাহ, স্বাদটা সেই আগের মতোই, অসাধারণ। এই শোনো, নেহালকে নিয়ে তুমি না হয় ঢাকা ফিরে যাও, আমি আর কয়েকদিন ময়নার মায়ের হাতে রান্না খেয়ে তারপরে ফিরবো। আচ্ছা, মনে থাকে যেন। তোমাকে কিন্তু আমরা সাথে নিচ্ছি না। ওকে, কিন্তু ময়নার মা কোথায়? এত মজার একটা খাবার খাওয়ার পর তাকে একটা ধন্যবাদ না জানলে তো পাপ হয়ে যাবে। ওই তো ময়নার মা। ময়নার মা, তোমার রান্নার হাত কিন্তু সত্যিই দারুণ, বুঝলে, আর একেবারে আমার সব প্রিয় প্রিয় খাবারগুলি তুমি খাওয়াচ্ছ। তোমাকে অনেক 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 ধন্যবাদ। আপনারা এখান থেকে যাইবেন কবে? মানে
আমি তোমার রান্নার প্রশংসা করছিলাম। কবে? কাল বা পরশু। কিন্তু কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কালকেই চলে যান। এভাবে কথা বলছো কেন? ও তোমার রান্নার গুণগান করছিল, আর তুমি কি না? মিলি, থামো না। আপনারা ভালো মানুষ, আপনারা চলে যান। আমরা কবে যাব না যাব তাতে তোমার কি? আমরা এখানে কাজে এসেছি, ঘুরতে আসিনি। আর এসব ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করতে হবে আমাদের? না, আমারে জিজ্ঞেস করতে হবে কেন? ময়নামা, তুমি যাও তো প্লিজ, এখন যাও। দেখেছো মহিলার কথা শুনেছো কিরকম ভাবে কথা বলছে? আরে বাদ দাও তো, ওরকম মাথায় একটু গন্ডগোল আছে। চলো উপরে যাই, ভীষণ ঘুম পাচ্ছে। এইসব নিয়ে আর উত্তেজিত হওয়ার কিছু নেই। ময়নার মায়ের এরকম আচরণের কোনো ব্যাখ্যা শুভর কাছেও ছিল না, কিন্তু নতুন করে ঝামেলা বাঁধুক এটা চাচ্ছিল না সে। এমন কোনো কিছু হোক যাতে কাছে এসে সব ভণ্ডুল হয়ে যাবে, এটা ঘটতে দিতে পারে না সে। দুজনে মন খারাপ করে উপরে চলে এলো। ব্যাটারি চালিত চার্জার লাইটটা নিভিয়ে দেবার পরও দুজনে চুপ করে রইল। কারো মুখে কোনো কথা নেই। দুজনে ময়নার মায়ের দেয়া হুমকিগুলো বারবার সামনে পিছু রিপ্লে করে শুনছিল মনের ভেতর। ময়নার মায়ের কথায় মুখ গোমরা করে রাখলে এভাবে ঘুম কি আসবে? আশ্চর্য, তুমি এত নির্বিকার আছো কিভাবে? মহিলা আমাদের রীতিমতো হুমকি দিয়ে গেল। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি। তুমি বুঝেছো? বুঝে কি করলে? আরে বাবা, আমার উপর রাখছো কেন? একটু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করো। যত যাই হোক, ময়নার মাকে আর রাগানোটা ঠিক হবে না। বুঝছো না কেন, এই জঙ্গলে আমরা তার কাছে একরকমের বাধা। সেইখানকার বাসিন্দা, আমরা না। তাছাড়া কালকে কাজটা হয়ে গেলে তো আমরা চলে যাচ্ছি। তার সাথে এত ঝামেলার দরকারটা কি? ঢাকায় পৌঁছে না হয় তার নামে একটা কমপ্লেন করে দেব। ও, তুমি তো আছো শুধু তোমাদের রিসার্চের রেজাল্ট নিয়ে। হ্যাঁ, ওটা একটা ব্যাপার। এত দূরে এসে তো খালি হাতে ফিরতে পারি না আমি। তবে এটাও একটা ফ্যাক্ট। তোমাকে বলো অন্যান্য ফ্যাক্টগুলোও সত্যি। তুমি মাথা ঠান্ডা করে একটু ভাবলেই বুঝতে পারবে। আচ্ছা বাদ দাও তো ওসব কথা, তোমার কথা বলো। সারাদিন কি কি করলে? নেহাল জ্বালিয়েছে খুব? না, সারাদিনই বলতে গেলে ঘুমিয়েছে। ভাগ্য ভালো ঘুমিয়েছে, না হলে সারাদিন চোখে চোখে রাখতে হতো। নতুন হাঁটা শিখেছে, যা দুষ্ট হয়েছে, কোন দিকে গিয়ে আবার কোন বিপদ ঘটায়। আরে না, আমাদের ছেলে ভীষণ লক্ষ্মী। আচ্ছা, আর কি করলে সারাদিন? শুয়েছিলাম, বই পড়েছি। ও, তোমাকে তো বলতে ভুলে গিয়েছি। কি? আজ বাংলোয় একজন লোক এসেছিল। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। লোক বাজার থেকে এসেছিল? আরে না, ওই লোক এখানেই থাকে, এই জঙ্গলে। বিশ্বাস করা যায়, দেখতেও একেবারে বুনো মানুষদের মতো। পাগল নিশ্চয়ই। হ্যাঁ, পাগল তো বটেই, নইলে কেউ একা একা এই বন জঙ্গলে বসবাস করে? তবে সাধারণ পাগল না, লোকটা কিন্তু শিক্ষিত। রীতিমতো ঢাকা ভার্সিটি থেকে পাশ করা জুলজিস্ট। শহরেই নাকি থাকতো, একসময় চাকরি বাকরি ছেড়ে এই জঙ্গলে বাস করা শুরু করেছে। স্ট্রেঞ্জ। লোকটার নাম খুরশিদ আলম। বললো আমাদের প্রতিবেশী। 8 মাইল দূরে জঙ্গলের ভেতরে নাকি তার ছাপড়া আছে, সেখানেই থাকে। তারপর? তারপর আর কি, চাটা খাইয়ে কোনো রকমে বিদায় করা গেছে। লোকটা কথা একটু বেশি বলে, তবে বেশ গুছিয়ে কথা বলে। ও মাই গড, তুমি ওনাকে আবার চাও খাইয়েছো? হ্যাঁ, কেন? আরে বাবা, চেনা নেই জানা নেই একটা লোক জঙ্গলে থাকে, বললো জিওলজিস্ট, আর তুমিও বিশ্বাস করে ফেললে। কোনো দাগি পলাতক আসামিও তো হতে পারে, হয়তো জঙ্গলে ঘাপটি মেরে আসে। কি বলছো? ঠিকই বলছি, শেষে দেখা যাবে তোমাকে খুন করে রেখে গেছে। তোমার জন্য তো আর চিন্তা ফিন্তা নেই, চিন্তা নেহালের জন্য। ধত্তরি, ভয় লাগাচ্ছ কেন? অবশ্য লোকটার কাছে ছুরি আর ধারালো কুঠার ছিল। তাহলে বোঝো, কোনো সুস্থ মানুষ কি এখনকার যুগে ছুরি আর কুঠার নিয়ে ঘুরে? সে কি টারজান নাকি? নিশ্চয়ই কোনো বদমতলব আছে। তুমি আর তার সামনে যাবে না, এখন ঘুমাও, সকাল সকাল উঠতে হবে। এখানে আর ভালো লাগছে না, ঝামেলাটা শেষ করে ঢাকায় তাড়াতাড়ি ফিরতে পারলে শান্তি পাই। প্রায় সাথে সাথে শুভ নাক ডাকার শব্দ ভেসে এলো। মিলি মাঝে মাঝে ভেবে পায় না একটা মানুষ কিভাবে এত দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। সে নিজেও কয়েকবার এপাশ ওপাশ করল, কিন্তু ঘুম এত সহজে সবার চোখে ধরা দেয় না।
তাই মিলি যখন এই জঙ্গল ঘেরা ঘরে আরো একটি দীর্ঘ একাকী রাতের প্রস্তুতি নিচ্ছিল, তখনই শব্দটা শুনতে পেল। বাংলোর ছাদে ধপ করে কিছু একটা পড়লো যায়। মনে হচ্ছে ভারী কোনো জন্তু লাফ দিয়ে টিনের চালে উঠেছে। কাঠের মতো জমে গেছে মিলি। সাথে সাথে উঠে বসলো। শুভকে জাগানোর জন্য ডাকতে যাবে, দেখল শুভ নিঃশব্দে উঠে বসেছে। সেও শুনেছে শব্দটা, বেশ জোরে হয়েছে শব্দটা। নেহালও জেগে উঠেছে। মিলি ওকে বুকের মাঝে চেপে ধরল। কি হতে পারে এটা? বুঝতে পারছি না, বড় কোনো জন্তু হতে পারে। ভেতরে ঢোকার চেষ্টা করে যদি? কাঁদে না বাবা, ভয়ের কিচ্ছু নেই। এই যে আম্মু আছি না। ভয় পেও না, কিছু হবে না। জানলাগুলো আটকানো আছে, যাই হোক না কেন ভেতর ঢুকতে পারবে না। ডান দিকে জানালাটা এখনো খোলা। আরে তাই তো, এই যে আটকে দিলাম, এখনো কোনো ভয় নেই। শব্দটা কিন্তু থামিনি, মনে হচ্ছে ছাদ ভেঙে ফেলবে। নিশ্চয়ই কোনো জন্তু উঠেছে ছাদে, আমাদের মতো নিশ্চয়ই ওটাও ভয় পেয়েছে। দাঁড়াও, টর্চ হাতে নিয়ে গিয়ে দেখি। বাইরে প্লিজ যেও না, ভয়ঙ্কর কিছু হতে পারে। জন্তুটা হয়তো আমাদের আক্রমণ করে বসবে। খামোখা ভয় পাচ্ছ তুমি, গিয়ে দেখি না কি এমন আওয়াজ করছে। তাহলে আমিও যাব। না না না, তুমি নেহালকে নিয়ে থাকো, আমি দেখছি। কই কিছু নেই তো, দাঁড়াও আমি আর একটু ভালো করে দেখে আসি। কি দেখলে? কিছুই দেখলাম না, শুধু কয়েকটা বড় বড় গাছের ডাল নেমে এসেছে ছাদ পর্যন্ত। নিশ্চয়ই কোনো বানর টানর নেমে এসেছিল মনে হয়। আমাদের সারা পেয়েই আবার যে পথে এসেছিল সে পথে চলে গেছে। মিলি, এই মিলি, কি ভাবছো? খুরশিদ লোকটা বলে গেল কি অদ্ভুত কথা নাকি প্রচলিত আছে এই জঙ্গল আর বাংলো নিয়ে। দূর, এই রাত বিরাতে আরেক পাগলের কথা ধরলে তুমি। আমার ভীষণ ভয় করছে শুভ। আরে ভয়ের কিচ্ছু নেই, আর তুমি ভয় পেলে নেহালের কি পাওয়া উচিত? দেখো ছেলেটা কিভাবে তাকিয়ে আছে তোমার দিকে, যেন এখনই কেঁদে ফেলবে। বাবা কিছু হয়নি, কিছু হয়নি বাবা, ঘুমানোর চেষ্টা করো, সকালে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে। মিলি সহজে ঘুম এলো না, তবে একসময় ক্লান্তিতেই হোক বা শরীরের প্রয়োজনই হোক, ধীরে ধীরে ঘুমে তলিয়ে গেল। জঙ্গলের হাত ধরে তখন নেমে এসেছে গাঢ় রাত। ঘুমের জগতে নানা রকমের দুঃস্বপ্ন দেখছিল সে। ময়নার মা, ফজলু, খুরশিদ আলো, এদের নিয়ে ভয়াবহ সব স্বপ্ন। শেষ সকালের মিষ্টি রোদে যখন তার ঘুম ভাঙল, রাতটা শেষ হয়ে গেছে বুঝতে পেরে স্বস্তি পেল খুব। তবে মিলি যদি জানতো সামনে ওর জন্য কি অপেক্ষা করছে, তাহলে নিশ্চয়ই এতটা নিশ্চিত হতে পারতো না সে। কই খাবারের প্যাকেটটা দাও, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে, কালকের মতো দেরি করলে হবে না। কিন্তু ফজলু কোথায়? ও ভয় পেয়েছে, আজকে আসবে না। আসবে না মানে? তুমি একা যাবে নাকি? আরে এখন আমি অনেকটুকুই চিনি, কোনো সমস্যা হবে না। তাছাড়া আজকে কাজও তেমন একটা নেই, কালকে কয়েকটা স্যাম্পল বেড রেডি করে এসেছি। আজ জাস্ট গিয়ে দেখবো ঘাস গজানোর কোনো আলামত আছে কিনা। আমার ভীষণ ভাবনা হচ্ছে, তুমি একা একা। আরে টেনশন করো না, আমি কিছুক্ষণ পরেই চলে আসছি, বেশি সময় লাগবে না। আর শোনো, ময়নার মাকে কিন্তু আর কিছু বলো না, এখন সে ছাড়া কিন্তু তোমার আর কেউ নেই। আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি। থাকো, দেরি হয়ে যাচ্ছে। নেহাল বাবা, টাটা। সাবধানে থেকো তুমিও। শুভ চোখের আড়ালে চলে যেতেই একটা অচেনা ভয় গ্রাস করল মিলিকে। নিহালকে বুকে চেপে ধুরু ধুরু বুকে দোতলার ঘরে চলে এলো। ময়নার মাকে কোথাও দেখছে না। ভালোই হয়েছে, ওই মহিলাকে দেখলেও এখন শিউরে উঠবে মিলি। নিহালকে একটা ছবির বইয়ে রং করতে দিয়ে চুপচাপ একটা কবিতার বই নিয়ে বসলো সে, কিন্তু সেটা অল্প কিছুক্ষণের জন্য। আবার ধপ করে কিছু একটা বাংলো ছাদে পড়ার শব্দে চমকে উঠল মিলি। নেহাল ওর দিকে তাকিয়েছে বুঝতে পেরে যতটা পারা যায় ওর মুখের ভাব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। ছেলেটা ভয় পেয়ে যা, এটা চাইছে না সে। টেবিলের উপরে রাখা ফল কাটার ছুরিটা হাতে নিল সে। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে দরজার নবে হাত রাখল। ভেবেছিল কাল রাতের মতো তার সাড়া পেয়ে থেমে যাবে শব্দ, কিন্তু আশ্চর্যের বিষয়
শব্দটা যেন বেড়েই যাচ্ছিল। মিলি সাহস করে বারান্দার জানালা দিয়ে ওই পাশের ছাদের দিকে তাকিয়ে একদম জমে গেল। অনেকগুলো গাছ ঝুঁকে এসেছে বাংলোর ছাদের উপর। গাছের ডালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, ওগুলোই শব্দ করছে, যেন ভেঙে ফেলতে চাইছে ছাদ। দেখে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে। সেই সাথে লতা গাছগুলো সাপের মতো সরসর করে এগিয়ে আসছে, ঢুকতে চাইছে বাংলোর ভেতর। নেহাল, এই তো বাবা, মা আছি, ভয় নেই কোনো। দাঁড়াও, জানলাগুলো আটকে দিয়ে আসি আগে। লতাগুলো জানলার কাছে চলে এসছে প্রায়, এক্ষুনি বন্ধ করতে হবে সবকটা জানলা। কিন্তু জানলাটা তো টাইট হয়ে গেছে, আটকাচ্ছে না। এদিকে লতা গাছগুলো কাছাকাছি চলে এসছে। কি আল্লাহ, একটা ডাক টেনে ধরে আছে জানলাটা, কিন্তু এটা আটকাতেই হবে। শেষমেশ সব শক্তি দিয়ে টান মেরে জানালাটা আটকাতে পারল, কিন্তু তার আগে একটা লতাগুল্ম ঢুকে পড়েছে ঘরে। বিছানার ওপর দিয়ে সাপের মতো এসে নেহালের হাতে চেপে বসেছিল শক্ত করে, কিন্তু জানালার কপারটা লেগে যেতেই কেটে গেল লতাটা। ঘরের ভেতরের অংশটা নির্জীব হয়ে নেহালের হাত পেঁচিয়ে ঝুলছিল। ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে নেহাল। ছাদের উপর ক্রমশ জোরালো হচ্ছে শব্দ। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে অবাক হতেও যেন ভুলে গেছে মিলি। শহরে শিক্ষিত একটা মেয়ে এরকম একটা অবাস্তব ঘটনার সামনে দাঁড়িয়ে একবারও চিন্তা করবার সময় পেল না, কারণ এটাই এখন তার বাস্তবতা। মৃত্যু যেন জোরালো নিঃশ্বাস ফেলছে তাদের বুকের খুব কাছে। জানালা দিয়ে নিচে উগিয়ে দিল সে। বাংলোর আশেপাশে অনেকগুলো ঝোপঝাড় এসে জড়ো হয়েছে। জানালার গায়ে চরম আক্রোশে আঁচড় কেটে যাচ্ছে সাপের মতো লতা গুল্মের দল, সাথে গাছের ডালপালা। কাঁদে না সোনা, চলো আমাদের দ্রুত এখান থেকে বেরোতে হবে। এখানেও কয়েকটা লতা চলে এসছে। দাঁড়াও তো নেহাল, এখানে ওদেরকে একটু শিক্ষা দেওয়ার সময় হয়েছে। কিন্তু কয়টাকে কাটবো? তুমি এখানে দাঁড়াও, আমি জানালাগুলো সব বন্ধ করে দিচ্ছি। এটা একটা খেলা, ভয় পায় না বাবা, ভয় পায় না। বাংলো থেকে বের হতে হবে আমাদের। চলো, এই যে দেখো দরজার কাছে চলে এসেছি আমরা, এখন আর কোনো ভয় নেই, চলো। কিন্তু বাংলোর দরজা খুলতে আতঙ্কে জমে গেল মেয়ে। দরজার দিকে ছুটে আসছে অসংখ্য লতানো গাছ আর ঝোপঝাড়। আরো ভালো করে লক্ষ্য করতে সে বুঝলো যে জঙ্গলটা এখন অনেক কাছে। ব্যাপারটা বুঝতে পেরে শিউরে উঠল। ধীরে ধীরে এগিয়ে আসছে জঙ্গলটা, ওদের বাংলোটাকে ঘিরে ধরেছে। বাইরের দুনিয়ার কেউ জানতেও পারবে না কি ঘটছে তাদের কপালে। এই সময় শুভর কথাটা মাথায় আসতে বুক চাপা কান্না এলো মিলির। কিন্তু এখন কান্নাকাটি করার সময় নয়, যে করেই হোক নেহালকে নিরাপদে রাখতে হবে। দ্রুত হাতে দরজা বন্ধ করে ফের দোতলা চলে এলো ওরা। আপাতত এর চেয়ে বেশি নিরাপদ জায়গা আর নেই। এখানে এখানে বিছানার উপর বসে থাকো নেহাল, বাবা বসে থাকো, আমি আছি। এই লতা কোত্থেকে এলো? হাত পেঁচিয়ে ধরছে, তবে রে শয়তান। কিন্তু লতাটা ঢুকবো কিভাবে? জানলার কাঁচটাও ভেঙে ফেলেছে, ছুরিটা কাজে লাগবে এখন। কিন্তু ছোট্ট একটা ছুরি দিয়ে কয়টা লতা কাটবে মিলি? একসাথে 2-3টা করে লতানো গাছ সাপের মতো মোচড় খেতে খেতে ঢুকে পড়তে চাইছে কাচের ফুঁকর দিয়ে। বাংলোর ছাদ ছেয়ে গেছে সবুজ লতায়। জানালার পাশে এসে হাজির হয়েছে বেশ কয়েকটা বড় গাছ। একটা শাল গাছের ডাল ঢুকে পড়তে চাইছে জানালার ফাঁক দিয়ে। মিলে আশেপাশে তাকালো, কার্ডবোর্ডের মতো কিছু একটা চোখে পড়লো তার। ওটা ছৌ মেরে তুলে নিয়ে জানালার ফুঁকরে গুজে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে শাল গাছের দুটো ডাল এসে ছিটকে ফেললো ওকে। একটা ডাল মিলির গলায় চেপে বসেছে শক্ত করে। মিলি মেঝেতে পড়ে থেকে অসহায়ভাবে দেখছে, আর একটা ডাল এগিয়ে যাচ্ছে কাঁদতে থাকা নেহালের দিকে। মিলির চোখ বন্ধ করে ফেলল, এমন দৃশ্য দেখার সাহস নেই ওর। ঠিক তখনই থপ করে একটা শব্দ হলো, আর আলগা হয়ে এসেছে মিলির গলায় জড়িয়ে থাকা ডালের বাঁধন।
খুরশিদ সাহেব, আপনি? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম চা খেয়ে যাই, কিন্তু চায়ের বদলে শুনুন, আপনি বাবুকে নিয়ে পাশের ঘরে চলে যান, আমিও আসছি, ওটা অপেক্ষাকৃত নিরাপদ। কিন্তু দেরি হয়ে গেছে, দরজা পর্যন্ত পৌঁছে গেছে লতানো গাছেরা। ওই যে। অসুবিধা নেই, এইসব পুচকা গাছের জন্য আমার কুঠারই যথেষ্ট। কিন্তু কি করছিলেন আপনারা, যে জঙ্গল আপনাদের উপর প্রতিশোধ নিতে এসেছে? কিছু করিনি আমরা। কিন্তু তা কিভাবে হয়? এতদিন ধরে আমি এখানে আছি, কখনো এমন কিছু দেখিনি আমি। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, আপনারা দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হন। আমি এখানে গাছদের ব্যস্ত রাখার চেষ্টা করছি, এখানে থাকলে সবাইকে মরতে হবে। খুরশিদ আলমের সারা দেহ ঘামে জবজব করছে, পাগলের মতো ঘুরে ঘুরে গাছের ডাল কেটে যাচ্ছেন তিনি, হাঁপাচ্ছেন পরিশ্রমে, কিন্তু আর কতক্ষণ পারবেন কে জানে, কারণ একটা ডাল কাটতে আরো দুটো ডাল এসে তার জায়গা নিচ্ছে। মিলি জানে এখান থেকে পালানো অসম্ভব, পুরো বাংলো ঘিরে ধরেছে জঙ্গল। কিন্তু হঠাৎ করেই যেন থেমে গেল দরজার নিচ দিয়ে আসা লতাদের নরম জল, আর খুলে গেল দরজা। দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো মিলি। এক হাতে মিলি আর অন্য হাতে নেহালকে জড়িয়ে ধরে খুরশিদ আলমের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো শুভ। তারপরে জানালাটার কাছে গিয়ে এগিয়ে আসা ডালের উপর ছিটিয়ে দিল হাতে থাকা হালকা বাদামি তরল পদার্থটি। দেখতে দেখতে নিথর হয়ে গেল তারাও। অবশেষে তোমার আসার সময় হয়েছে। সরি মিলি, তোমাদের এভাবে একা রেখে যাওয়াটা আমার একদমই উচিত হয়নি। গাছেদের জন্য তো ফিরে আসার পথই খুঁজে পাচ্ছিলাম না, শেষে অ্যাসিড ঢেলে ঢেলে পথ করে আসতে হলো। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? তাহলে আপনি এই অবস্থার জন্য দায়ী? মানে কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। নিশ্চয়ই এই বনকে ধ্বংস করার জন্য কিছু করেছিলেন আপনি, না হলে জঙ্গল কখনোই এরকম করতো না। কি বলছেন আপনি? আমি একজন বিজ্ঞানী, আমি কেন বনকে ধ্বংস করতে চাইবো? উনি ঠিকই বলেছেন শুভ, তোমার উন্নত সারের গবেষণা এই বনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ঘাস হলে সেখানে আর গাছ জন্মাতে পারবে না, ফ্যাক্টরি হলে এখানেই শুরু হবে নগরায়ন। আমার কাছে এখন সব পরিষ্কার লাগছে। কি বলছো আবোল তাবোল? আবোল তাবোল তো বকছেন আপনি। আপনি এখানে ঘাস জন্মাবেন, ফ্যাক্টরি হবে, গাছদের আবাসভূমি নষ্ট করবেন, আর গাছেরা তা সহ্য করে নেবে? ওদেরও ভবিষ্যৎ আছে। আজকে আপনার ছেলেকে কেউ মেরে ফেলতে চাইলে চুপ করে থাকবেন আপনি? যাই হোক, আপনার অ্যাসিড তো প্রায় শেষের দিকে, এরপর কি করবেন? এভাবে একটা গোটা জঙ্গলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সম্ভব না। সরি, দুঃখিত আমি। আমার মনে হয় আপনি ঠিকই বলছেন। নেহালের গায়ে কেউ টোকা দিলে আমিও হয়তো এভাবেই প্রতিরোধ করতাম। চলুন বের হওয়া যাক, লুকিয়ে লাভ নেই। আমি ওদের বলবো এই ঘাস যদি অন্য কোথাও চাষ করা যায় তবেই শুধুমাত্র এই প্রজেক্ট রান হবে, আর যদি না হয় তাহলে আমি আমার নিজের হাতে আমার রিসার্চের সমস্ত ডেটা নষ্ট করে দেব, যেন অন্য কেউ আর এই জঙ্গলের ক্ষতি করতে না পারে। আপনার কি মনে হয় ওরা বুঝবে? আমি ঠিক নিশ্চিত না। আমার মনে হয় বুঝবে। একজন অভিভাবকের কথা অন্য আরেকজন অভিভাবকের কাছে দুর্বোধ্য হওয়ার কোনোই কারণ নেই। চলুন যাওয়া যাক। কি একটা অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ, কি একটা অভিজ্ঞতা। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, আমি ভাবছি গাছগুলোর কথা। ওরা তো ঠিকই আমাদের উপর বিশ্বাস করে আমাদের ছেড়ে দিল, কিন্তু আমি যদি ওদের কথা না রাখি, গিয়ে সব স্যাম্পল দেখিয়ে এখনই প্রজেক্ট, বাকি জীবন হয়তো আমি শহরে নিরাপদেই থাকবো। ওরা এত বড় ঝুঁকি নিল কেন, সেটাই ভাবছি। কারণ তুমি একজন বাবা হয়েই ওদের কথা দিয়েছ, আর তাছাড়া তখন হয়তো ওরা ঠিকই একটা পথ বের করে নেবে। হ্যাঁ, আসলে ওরা আমাদের চেয়ে অনেক বেশি বড়। ওরা এই পৃথিবীকে বাসযোগ্য করেছে, আর দূষিত করছে আমরা। আচ্ছা, ময়নার মায়ের কি হলো শেষে?
তার কোনো খোঁজ পাইনি আসার সময়, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। থাকুক, হাওয়ায় মিলিয়ে হলেও ময়নার মা থাকুক। গাছেদের পক্ষের মানুষরা বেঁচে থাকুক আরো অনেক দিন। আমার কেন যেন অনেক কান্না পাচ্ছে। নেহালকে একটু দাও তো, বুকে জড়িয়ে রাখি কিছুক্ষণ।